আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকে আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন বার্তা দিয়েছেন তার বিজয়ের কারণে এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য, আপনারা কি খেয়াল করেছেন সেটি কি শুধুই অভিনন্দন বার্তা? পৃথিবীর আর কোনো রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কি এই ধরনের চিঠি দেওয়া হয়? এবং আমাদের কাছে এটি স্পষ্ট যে এই চিঠির মধ্য দিয়ে তারেক রহমান এবং একই সঙ্গে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সতর্কতা ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে এই চিঠির মধ্য দিয়ে ডক্টর খলিল যে তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কি কারণে পেলেন তাও অনেকখানি স্পষ্ট হয়ে ওঠে। নির্বাচনের সাথে সাথেই একটি মন্তব্য আমি করেছিলাম আপনাদের সামনে, এবং বিশেষ করে এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের 3 দিন আগে যে তড়িঘড়ি শুল্ক চুক্তি করা হলো, সেই চুক্তির ফলে মন্তব্য করেছিলাম যে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারের ডানা আগে থেকেই ছেড়ে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক, এবং তারই একটা তড়িঘড়ি ইঙ্গিত আমরা পেলাম ডোনাল্ড ট্রাম্পের কথিত অভিনন্দন বার্তায়। তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চিঠিতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে যে গড়ে উঠেছে সেটি মনে করিয়ে দিয়েছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। এই পর্যন্ত হলে ঠিক থাকতো, যে ফর্মাল কথাবার্তা এরকমই হয় দুই রাষ্ট্রের মধ্যে, কিন্তু তারপর বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন চিঠিতে, ভালো করে খেয়াল করেছেন কেউ? নিশ্চয় অনেকে চোখে পড়েছে এবং এই বিষয়টি বেশ বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। তিনি বলছেন যে মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। ভালো কথা। প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে এর পরপরই তিনি বলছেন, আমি আরো আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পূর্ণ করতে দ্রুত নির্ণায়ক পদক্ষেপ নেবেন যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। মানে এই চুক্তির মাধ্যমে আমাদের সামরিক বাহিনীকেও একদিক থেকে বেঁধে ফেলা হয়েছে। ট্রাম্প বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত, আরো আপত্তিজনক যে কথাটি রয়েছে এখানে, তিনি বলছেন যে বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এর উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরো সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে। তার মানে কি? অভিনন্দন বার্তায় সেই রাষ্ট্রের প্রতিনিধি বা রাষ্ট্রদূতের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন যে বিশেষ এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন, তারই খানিকটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। পৃথিবীর আর কোনো রাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো শুভেচ্ছা বার্তায় বা অভিনন্দন বার্তায় এই ধরনের কথা নিঃসন্দেহে থাকে না। আমি শুধু একটু মনে করিয়ে দিই কম্পারিজনের জন্য, একটু তুলনা টানি। 2018 সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা যে আবার সরকার প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তার পরপরই এই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন। তিনি যে চিঠি দিয়েছিলেন তার ভাষাগুলো কেমন ছিল? সেখানে তিনি দুই দেশে গণতান্ত্রিক অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির মধ্যে দুই রাষ্ট্রের যে যোগসূত্র রয়েছে সেটি মনে করিয়ে দিয়ে বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনোযোগ কেন্দ্রীভূত করবেন। একই সঙ্গে
সুষ্ঠু ও পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ, মানবাধিকার রক্ষায় অঙ্গীকার, ব্যক্তির মত প্রকাশ ও গণতন্ত্রায়নের সরকারের মনোযোগ থাকবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করছে। এই ধরনের কথাবার্তা ছিল, যা থাকে সাধারণত অভিনন্দন বা শুভেচ্ছা বার্তায় একসঙ্গে কাজ করার জন্য। এবং ট্রাম্পের যে চিঠিটি আগেই বলেছি, এর মধ্য দিয়ে সবাইকে চমকে দিয়ে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো তারেক রহমানের মন্ত্রিসভায়, কেন তারেক রহমান বাধ্য হলেন অনেকখানি, সেই বিষয়টিও স্পষ্ট ইঙ্গিত দেয়। এই খলিলুর রহমান তো এই শুল্ক চুক্তি করার জন্য দেন দরবার করছিল, এবং অনেকে বলেন যে এই শুল্ক চুক্তি খুব সফলভাবে সম্পন্ন করার জন্য ডক্টর খলিলের যেই ক্যারিশমা, সেটিকে মূল্যায়ন করতেই সম্ভবত তারেক রহমান তাকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। একেবারে বোগাস কথাবার্তা। বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমানকে বাধ্য করা হয়েছে, বা বিশেষ একটি শক্তির পক্ষ থেকে তারেক রহমানকে এটি করতে বাধ্য করা হয়েছে, ডক্টর খলিলকে মন্ত্রিসভায় নিতে এবং এরকম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়ার জন্য। আস্তে আস্তে সব স্পষ্ট হচ্ছে। তার চেয়ে বড় কথা, ও যে বলছিলাম যে বিএনপি সরকারের ডানা অনেকখানি ছেড়ে ফেলা হয়েছে, ব্যাখ্যাও আমি করেছিলাম। তারপরেও যদি একটু ছোট করে আপনাদের মনে করিয়ে দিই, এই চুক্তির ফলে চীন বা রাশিয়ার মতো রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশ কোনো অস্ত্র কিনতে পারবে না। আমাদের যে সামরিক বাহিনী, সেখানে চাইনিজ অস্ত্র বেশি ব্যবহৃত হয়, এবং পারমাণবিক চুল্লি অন্য কোথাও থেকে নেওয়া যাবে না। যদি বিকল্প না থাকে, সেক্ষেত্রে হয়তো প্রাথমিক পর্যায়ে রাশিয়া থেকে নেওয়া যেতে পারে বা চীন থেকে নেওয়া যেতে পারে। এই চুক্তি ভঙ্গ করলে যে 37% শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল 2025 সালে, সেই 37% শুল্ক আবারও বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে যে রপ্তানিগুলো যুক্তরাষ্ট্রে, মানে যে পণ্যগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়, সেক্ষেত্রে, এবং অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের উপর যুক্তরাজ্য যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়, সেটিও মানতে বাংলাদেশের যে সরকারই থাকুক না কেন তারা বাধ্য মানতে। যুক্তরাষ্ট্র থেকে 14টি বিমান কেনা হবে, বোয়িং বিমান, 37,000 কোটি টাকায়। এইসব কথা মানে শর্ত হিসেবে রয়েছে। শর্ত মানে বাংলাদেশ শর্ত দিয়ে এসেছে, মানে বাংলাদেশকে অনেকখানি বর্গা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। শুনতে অনেকের কাছে খারাপ শোনাতে পারে, এটি চরম বাস্তবতা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটা অভিশাপ হয়ে এসেছিলেন, তা হয়তো আমরা এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারছি না। তারেক রহমানের সরকারের ভবিষ্যতে কি ঘটবে, সেটুকু ভেবেও আমরা যথেষ্ট পরিমাণ আতঙ্কিত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। কি হতে যাচ্ছে রাষ্ট্রপতির পদ নিয়ে? আমাদের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ আছে 2028 সালের এপ্রিল পর্যন্ত, এবং সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছর, সেহেতু ওই পদে কেউ থাকা পর্যন্ত অন্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করার কোনো আইনগত সুযোগ নাই, যদি কিনা তিনি স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ না করেন, অথবা সংসদের মাধ্যমে তাকে ইমপিচমেন্ট বা অভিশংসন না করা হয়। কিন্তু যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, তার 5 বছর থাকার কোনো প্রশ্নই ওঠে না, এটুকু আমরা বলতে পারি। আর সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদের মনে আছে, গত ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে নতুন সরকার এলে, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলে তিনি পদত্যাগ করতে চান, তিনি আর এই পদে থাকতে চান না। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন বা সরকার তাকে যথেষ্ট পরিমাণ অপমান করে চলেছে। এখন সংসদে খুব স্বাভাবিকভাবেই
তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, সেরকম কোনো তার অভিমতের জায়গা থেকে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন, সেক্ষেত্রে অবশ্যই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদের মাধ্যমে। কে হবেন রাষ্ট্রপতি, কিন্তু কে হবেন রাষ্ট্রপতি এটির আগে এখন প্রশ্ন দেখা দিয়েছে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে যদি একাধিক ব্যক্তি এই পদে থাকেন প্রতিদ্বন্দ্বিতা করার মতন, এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। আমরা জানি যে বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার, এখন প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। বর্তমান সংবিধান অনুযায়ী খুব স্বাভাবিকভাবেই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি যদি একাধিক ব্যক্তির নাম প্রস্তাব আকারে এই পদে আসে, আর যদি একজনই থাকেন তাহলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। কিন্তু যেই জুলাই সনদ অনুযায়ী বিতর্কটা এর মধ্যে উঠেছে যে বর্তমান সংসদ সদস্যরা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা। জামাত এবং এনসিপির সদস্যরা শপথ নিয়েছেন, দুটি শপথই নিয়েছেন, কিন্তু বিএনপি একটি শপথ নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন যদি কিনা একাধিক ব্যক্তি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, আর যদি একজনই থাকেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাবেন। কিন্তু জুলাই সনদ অনুযায়ী এই সংসদে একটি উচ্চ কক্ষ এবং বর্তমান সংসদ নিম্ন কক্ষ আকারে থাকার কথা, এবং দুই কক্ষের অর্থাৎ জাতীয় সংসদ এবং উচ্চ কক্ষ যেটি গঠিত হবে, এই দুই হাউজের সদস্যদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। কিন্তু সেটি করতে গেলে তো আগে সংবিধান সংস্কার করতে হবে। এখন এটি নিয়ে তো তুমুল বিতর্ক চলছে, এক ধরনের প্রতিযোগিতা শুরুই হয়ে গেছে। বিএনপিকে মুনাফিক বলা হচ্ছে, আর বিএনপি বলছে যে না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই, সংবিধান সংস্কার করা যেতেই পারে, সেটাতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটি করার সুযোগ রয়েছে। এখন যদি ধরে নিলাম যে সংবিধান সংস্কার করে ওই যে উচ্চকক্ষ বা নিম্নকক্ষ হিসেবে জাতীয় সংসদের বর্তমান সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, তো সেক্ষেত্রে ন্যূনতম 6 মাস থেকে 8 মাস লাগবে। 6 মাস বা 8 মাস পর্যন্ত কি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন থাকবেন? আর যেহেতু বিএনপি বলছে যে ওইসব বাধ্যবাধকতার মধ্যে থাকার কোনো প্রশ্ন নেই, বর্তমান সংবিধানের আলোকেই সংবিধান সংস্কার করা যায়, তো সেক্ষেত্রে উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি গঠিত না হয়, তাহলে বর্তমান সংসদ সদস্যদের মাধ্যমে যদি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ ওঠে, তখন এনসিপি বা জামাতে ইসলামী কি করবে, কি বলবে? তারপর আমরা জানি যে এই জামাত নেতৃত্বাধীন এনসিপি অথবা জামাতের বলয়ের মধ্যে থাকা এনসিপি নেতারা বা জামাতের নেতারা শুরু থেকেই, গণঅভ্যুত্থানের পর থেকেই বর্তমান রাষ্ট্রপতির অপসারণ দাবি করে আসছিল। সেটি নিয়ে অনেক কিছু হয়েছে, বঙ্গভবন ঘেরাও করার মতন কর্মসূচিও দেওয়া হয়েছে, ঘেরাও করা হয়েছে সেনা সদস্যদের সঙ্গে, এনসিপি নেতাদের বা আরও এই পন্থী নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষও হয়েছে, সেনা সদস্যদের কেউ কেউ আহতও হয়েছিলেন। শুধুমাত্র বিএনপি বলে আসছিল যে না, এইভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক জটিলতা দেখা দেবে। যাই হোক, এখন সেই বিএনপি যদি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে যায়, সেক্ষেত্রে কি এনসিপি বা জামাতে ইসলামীর বিরোধিতা করার কোনো সুযোগ থাকবে?
তখন বিএনপি তো বলবে যে এই রাষ্ট্রপতি তাহলে 6 মাস 8 মাস কন্টিনিউ করবে, তোমরা কি চাও যে তারা 6 মাস বা 8 মাস কন্টিনিউ করুক? তিনি অতএব গ্যারাকলে পড়ে যাচ্ছে এনসিপি এবং জামাত। কি হয় সেটি আমাদের দেখার বিষয়। এদিকে বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে নানান গুঞ্জন চলছে। তিনি দেশে আছেন নাকি এরই মধ্যে দেশ ছেড়েছেন, তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন কিনা, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও বিভিন্নভাবে রাষ্ট্রপতি পদে শোনা যাচ্ছে। একটা গুঞ্জন তো শুরু হয়েছে, বিশেষ করে বিএনপির সরকারে মন্ত্রিসভায় ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের তুমুল বিতর্কিত যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের স্থান পাওয়া, সেটিকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে রাষ্ট্রপতির পদেও সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস আসতে যাচ্ছেন। আসলে কি তেমন কিছু ঘটবে? ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি তারা যেই ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করছে যে নতুন সরকার শপথ নেওয়ার প্রাক্কালে ডক্টর ইউনূসের সম্ভাব্য ভূমিকা নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে। নতুন সরকার চাইলে তিনি সাংবিধানিক কাঠামোর ভেতরে কোনো পদে থাকতে পারেন বা তাকে রাষ্ট্রপতি পদেও রাখতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের বিভিন্ন গুঞ্জনের সূত্র ধরে এই বক্তব্যটি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগের পর এই ব্যাপারটি আরো জোরদার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু অন্যান্য সূত্রে জানা যাচ্ছে যে তিনি বাংলাদেশে কয়েক সপ্তাহ থাকার পর প্যারিস চলে যাবেন। তাই অনেক বিশ্লেষকের মতে তিনি বঙ্গভবনে যাচ্ছেন নাকি প্যারিসে উড়াল দিচ্ছেন সেটা সময় বলে দেবে। এটি এনডিটিভির বক্তব্য। বা এনডিটিভিতে তারেক রহমানের মানে আমাদের নতুন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্ভবত হুমায়ুন কবির, তিনি বলছেন যে ডক্টর ইউনূস সহ কাউকে নির্দিষ্ট, তার বক্তব্যের মধ্যে একটু ঘোলাটে ভাব আছে। তিনি বলছেন ডক্টর ইউনূস সহ কাউকে নিয়ে নির্দিষ্ট কোনো পদ চূড়ান্ত করা হয়নি। তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা বিশ্বাস করেন এবং দেশের সেরা মেধাবীদের সম্পৃক্ত করতে চান। সেই পরিসরে ডক্টর ইউনূসের সঙ্গেও কথা হতে পারে, তবে কোনো নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আলোচনা হয়নি। হুমায়ুন কবির আরও বলছেন, রাজনীতিতে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। দেশের স্বার্থে দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাজে লাগাতে আগ্রহী তারেক রহমান। উন্নয়ন ভাবনাকে দলীয় সীমার বাইরে নিয়ে যাওয়ার পক্ষেও তিনি। তার এই বক্তব্যটি বেশ খটকা জায়গায়। তিনি বলছেন ওই ধরনের কোনো আলোচনা হয়নি, আবার বলছেন আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন যে তারেক রহমানের যে মানসিকতা তাতে যে কাউকে তিনি এই পদে আনতে পারেন। যদি তাই হয় আসলে আমরা বিস্মিত হব না, বিস্মিত হওয়ার কিছু থাকে না। তবে আমার ব্যক্তিগত যে ধারণা তারেক রহমান সম্ভবত এই ভুলটি করবেন না। যদি অনেকের যে নানান ধরনের কথাবার্তা গুঞ্জন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা হয়ে থাকে, কোনো চুক্তি হয়ে থাকে, অথবা কোনো ধরনের ওয়ার্ড তিনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে হলে হতেও পারে। তবে সর্বসাকুল্যে আমার মনে হয় না তারেক রহমান এই ভুলটি করবেন। যাও এখন রাষ্ট্রপতির নিয়োগের যে প্রক্রিয়া সেটি নিয়ে একটা খেলা জমে উঠবে এনসিপি, জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে। এটি বেশ আমরা ঢের বুঝতে পারছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।